নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে তার আগেই বলে দিই, ব্লগটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেই দিনটা ছিল 15ই আগস্ট, মানে আমাদের স্বাধীনতা দিবসের দিন। আর দেখুন না, পোস্ট করছি তার 1 মাস পরে। আগের ব্লগে আমি আমাদের কামাখ্যা দেবী দর্শন, পুজো ঠিক কিভাবে দিতে হয়, ভিআইপি লাইন কিভাবে দিতে হয়, কিভাবে প্রসাদ গ্রহণ করতে হয়, বা এবং কিভাবে ভিআইপি টিকিট কেনার সময়টার পরেও প্রায় বলতে গেলে সারা দিনই আপনি ভিআইপি টিকিটে কিভাবে দর্শন করবেন এবং সেই টিকিটের দাম কত সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ব্লগটা অবশ্যই কিন্তু দেখবেন। আর এখন আমরা অটোয় করে চলেছি দি মহান ব্রহ্মপুত্রের ওপরের ব্রিজ দিয়ে উমানন্দের মন্দির যাওয়ার জন্য। আর ওই যে দেখছেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওটা সম্ভবত রেলওয়ে ব্রিজ হচ্ছে। তো যেটা বলছিলাম, নীলাচল পাহাড়ের ঠিক যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকে অটোয় করে আমরা একদম উমানন্দের মন্দির যাওয়ার জন্য যে রাস্তাটা আছে ফেরিঘাট, সেখান পর্যন্ত যাব। আমাদের অটো ভাড়া নিল 200 টাকা। যদি আপনি কাটা সার্ভিস করে আসেন, মানে ওখান থেকে অটো ধরে প্রথমে পাহাড়ের নিচ পর্যন্ত এলেন, তারপর পাহাড়ের নিচ থেকে আপনি অটো ধরে আবার ওই ফেরিঘাট পর্যন্ত এলেন বা বাস ধরে এলেন, তাহলে আপনার কিন্তু টাকাটা অনেক কম খরচা হবে, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু পৌঁছতে পারবেন না আপনারা। আর এই ফেরিঘাটটা একদম ব্রিজটা শেষ হলেই পড়ে। কামাখ্যা মন্দির থেকে এই ফেরিঘাট পর্যন্ত দূরত্ব হলো 6-7 কিলোমিটার। অটোয় যদি আপনি একদম থ্রু আসেন তাহলে 10 মিনিটের মধ্যেই পৌঁছতে পারবেন। উমানন্দ দেবের মন্দিরটা মহান ব্রহ্মপুত্র নদের একদম মাঝ বরাবর অবস্থিত একটা দ্বীপে। এই দ্বীপটাকে উমানন্দ দ্বীপও বলা হয়, আবার ময়ূর দ্বীপও বলা হয়, পিকক আইল্যান্ডও বলা হয়। তবে এই দ্বীপটা হচ্ছে এই মহান ব্রহ্মপুত্রের মধ্যে অবস্থিত সবথেকে ছোট্ট একটা দ্বীপ। আর এই দ্বীপে ওই মন্দিরের সাথে সাথে জনবসতিও কিছুটা রয়েছে। ও আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করি, এই দ্বীপে যাওয়ার একমাত্র পথ কিন্তু লঞ্চ বা ফেরি। এখানে সরকারি বা বেসরকারি দুরকম লঞ্চে আপনারা পাবেন। আমরা সরকারি লঞ্চটায় যেতে পারলাম না বলে বেসরকারি লঞ্চটায় যাচ্ছি। সরকারি লঞ্চে যদি আপনি যান তাহলে যাওয়া আসা মিলিয়ে মাথা পিছু 40 টাকা করে খরচা হবে। আর বেসরকারি লঞ্চে যদি আপনি যান তাহলে যাওয়া আসা নিয়ে মাথা পিছু 200 টাকা খরচা হবে। তবে সরকারি লঞ্চে ঠাঁই পাওয়াটাও কিন্তু মুশকিল। প্রতি 1 ঘন্টা অন্তর কিন্তু এই লঞ্চটা পাওয়া যায়। লঞ্চ যতক্ষণ না ভর্তি হচ্ছে লঞ্চ কিন্তু ছাড়বে না। অবশ্য এই নিয়মটা এই বেসরকারি লঞ্চের ক্ষেত্রেও একই রকম। যাকগে, আমরা এখন ভরা বর্ষায় ভরা দি মহান ব্রহ্মপুত্রের ওপর দিয়ে চলেছি। আর আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। প্রত্যেকটা লঞ্চের মাথায় এইভাবে আমাদের ভারতের জাতীয় পতাকা উঠছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং আকাশের অবস্থাও বেশ ভালো নয়। একদম ভরা বর্ষার মধ্যে এই ব্রহ্মপুত্রের ওপর দিয়ে লঞ্চে করে যাওয়াটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তবে এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই বেসরকারি লঞ্চে যখন আমরা যাচ্ছি আমাদের কিন্তু কোনো টিকিট দেয়নি। শুধুমাত্র নাম এবং ফোন নাম্বার নিয়ে একটা ওরা ডায়েরির মধ্যে লিখে নিল, আমাদের কিন্তু কোনো টিকিট দিল না। ওনারা বললেন আপনারা লঞ্চে করে যখন ওই দ্বীপ পর্যন্ত যাচ্ছেন, ফিরতি লঞ্চ কিন্তু জানে যে আপনি টাকা দিয়ে তবেই ওই দ্বীপে পৌঁছতে পেরেছেন, তাই নিশ্চিন্তে আপনারা ফিরে আসতে পারেন, কেউ আপনাদের কাছ থেকে কোনো টিকিট ফিকিট কিছু চাইবে না। আচ্ছা, এইখানটা আপনারা দেখে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কারণ অন্যান্য ব্লগে আপনারা দেখেছেন অনেকটা সিঁড়ি দিয়ে উঠে তারপর যেতে হয়। আসল ব্যাপারটা হলো এটা বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে যে এই মহান ব্রহ্মপুত্রের অবস্থা এরকম ভয়ঙ্কর সুন্দর রকমেরই হবে সেটা তো বোঝাই যাচ্ছে। তবে আমরা অন্য একটা খাড়াই সিঁড়ি দিয়ে কিন্তু এলাম। ওই যে সোজা রাস্তাটা নিচে নেমে যাচ্ছে একদম পাঁচিলের মতো, ওখান দিয়ে আমরা এসেছি। কিন্তু খেয়া থেকে নেবে কিছুটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর যে সিঁড়িটা দিয়ে উঠে সবাই এখানে যায়, যেটা আমি নিজেও ব্লগে দেখেছি, সেই রাস্তাটায় যাওয়ার জায়গাটা নাকি জলে ডুবে গেছে। সেই জন্য আমাদেরকে একেবারে এই রাস্তাটাতেই আসতে হলো আর ওখান দিয়ে ফিরে যেতে হবে। আমি এখন মন্দিরে ঢোকার মেন সিঁড়িটার একদম নিচে দাঁড়িয়ে আছি। এখান থেকে ওই মন্দিরের যে গেটটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আজকে সকালে যখন আমরা কামাখ্যা মায়ের মন্দিরে গেছিলাম প্রচণ্ড গরম ছিল, আর অতক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করবার পর যখন আমরা বেরিয়ে এলাম আমাদের একেবারে মানে ব্যতিব্যস্ত নাজেহাল অবস্থা। আর দুপুর হতে না হতেই আকাশ জুড়ে মেঘ করে গেল, আর ব্রহ্মপুত্র নদ থেকে ধেয়ে আসা প্রচণ্ড ঝোড়ো হাওয়া আমাদের সারা দিনের ক্লান্তিকে এক নিমেষে মুছিয়ে দিচ্ছে। মন্দিরে ঢোকার পর প্রথমেই আপনি গণপতি দেবের মন্দির দেখতে পাবেন এবং তার সামনে থাকবে করজোড়ে
মূষকরাজ। প্রথমে করজোরে ভাবছিলাম, কিন্তু তারপর দেখলাম হাতে লাড্ডু আছে, ঠিক যেমন আমরা গণপতি বাপ্পার পায়ের কাছে মূষকরাজকে দেখতে পাই। এখানে আপনি পূজা দিতে পারবেন। পূজার সমস্ত কিছু উপকরণ কিন্তু ওই পাশেই পাওয়া যায়, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামার ফলে সেই জায়গাটা কিন্তু ওনারা খালি করে দিয়েছেন। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নয়। মন্দিরের ভিতরে এক বড় সিংহাসনের মধ্যে আমাদের দেবাদিদেব মহাদেব বিরাজিত, নন্দী মহারাজ আছেন, এবং ঠিক তার পিছনেই আরও একটা গর্ভগৃহ নেমে গেছে, সেখানেও কিন্তু আরও এক মূর্তি রয়েছে অন্ধকারের মধ্যে, আমি ঠিক বুঝতে পারিনি। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, আপনাদের দেখাতে পারলাম না। পূজা দিয়ে যখন আমরা বেরোলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে। আমরা ওই মন্দিরের চাতালের সামনে দুজনে মিলে দাঁড়িয়ে আছি, আমাদের সঙ্গে আরও অনেকজন ছিলেন, আর তার পাশেই চেয়ার নিয়ে বসেছিলেন পুরোহিত মশাই। উনি আমাদের সকলকে গল্পে বলছিলেন যে এই দ্বীপের নাম উমানন্দ বা উমাপতি হওয়ার তার কারণ হলো উমার আনন্দের জন্য তার পতি অর্থাৎ দেবাদিদেব মহাদেব এখানে বসতি স্থাপন করেছিলেন। এবং তিনি আরও বলছিলেন যে কালিকা পুরাণ অনুযায়ী এই দ্বীপেই যখন দেবাদিদেব মহাদেব কঠিন তপস্যায় বসেছিলেন, তখন তার তপস্যা ভঙ্গের অপরাধে কামদেবকে তিনি তার তৃতীয় নয়ন দিয়ে ভস্ম করেছিলেন। আবার এই দ্বীপকে পিকক আইল্যান্ড বা ময়ূর দ্বীপও বলার একটা কারণ হলো এই দ্বীপের আকৃতি অনেকটা নাকি ময়ূরের পুচ্ছের মতো বা ময়ূরের পালকের মতো, আবার কেউ বলেন ময়ূরের গলার মতো। অনেক রিউমার্স রয়েছে। আমরা বেশ গোল করে যখন শুনছিলাম, কেউ কোথাও নেই, অসাধারণ লাগছিল। তিনি আরও অনেক গল্প বলছিলেন, যতটা মনে ছিল আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখানে শুনেছিলাম যে এখানে নাকি ভোগ প্রসাদ পাওয়া যায়। সেই সম্বন্ধে যখন আমি পুরোহিত ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, উনি তখন বললেন ভোগ প্রসাদের জন্য তো অবশ্যই সকালের দিকে আসতে হবে। পাওয়ার সময়টাও নাকি অনেকক্ষণ আগেই অতিক্রান্ত হয়ে গেছে, কারণ আমরা এখানে পৌঁছেছি যখন তখনই প্রায় 3টে বাজে। এবং উনি বললেন যে যদি ভোগ প্রসাদ এখানে পেতে হয় তাহলে এখানে ওই ভোগ প্রসাদের দরুন কিছু চাল ডাল সবজিপাতি আপনাকে এখানে দান করতে হবে। দান করলেই নাকি আপনি এখানে ভোগ প্রসাদ পেতে পারেন। চলে যাওয়ার আগে মাথা উঁচু করে আর একবার সিঁড়ির দিকে তাকিয়ে নিচ্ছি। আর এই যে এইদিকে রাস্তাটা দেখছেন, যদি বর্ষাকাল না হতো তাহলে আমাদের এই দিকের রাস্তা দিয়ে আসতে হতো, আর আমরা এসেছি এই দিকের রাস্তা দিয়ে। দেখছেন কীরকম প্রচণ্ড খাড়াই একটা সিঁড়ি। এখনও ফেরি আসেনি বলে আমরা এখানে অপেক্ষা করছি। প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু ফেরি এখানে যাতায়াত করে। আমরা 1 ঘন্টা আগে এসেছি, তবে যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু আমাদেরকে আরও আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আমরা মাত্র একদিনের ছুটি নিয়ে এসেছি, তাই সব থেকে আকর্ষণীয় জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা হলো রোপওয়ে। এখানে যদি আপনারা কোনো দিন আসেন, মানে গুয়াহাটি বেড়াতে আসেন, তাহলে রোপওয়েটা কিন্তু একদম ছাড়বেন না। রোপওয়ে করে আপনি ব্রহ্মপুত্রের এপার থেকে ওই পার পর্যন্ত যেতে পারবেন, এবং সেটা অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। এই জিনিস ছাড়া যায় না, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যেতে পারলাম না। ফেরি যেখানে আপনাকে আবার এনে নামিয়ে দেবে, সেখান থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু বাস স্ট্যান্ড। বাস ধরে আমরা এখন স্টেশনের দিকে চলেছি। যদিও অনেক রাত্রে আমাদের ট্রেন, কিন্তু স্টেশনে যাওয়ার মেন রাস্তাটা ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে। আর বাসে করে যখন যাচ্ছিলাম, জানলা দিয়ে দেখছিলাম যে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আমার কলকাতার কথা মনে হচ্ছিল। ফেরিঘাট থেকে স্টেশন পর্যন্ত আসতে বাসে করে লাগবে আপনার 10 টাকা, তবে সেটা মোড়ের মাথাতেই নামিয়ে দেবে। 100 মিটার মতো হেঁটে আপনাকে স্টেশনের মধ্যে ঢুকতে হবে। কিন্তু এটাই যদি আপনি অটোয় করে আসেন তাহলে লাগবে 100 টাকা। আমরা যখন স্টেশনে এসেছিলাম তখন প্রায় 5:30টা মতো বাজে, আর আমাদের ট্রেন হচ্ছে 8:45। আপনারা চাইলে এই স্টেশনে ঢোকার আগে বাঁদিকে আইআরসিটিসির একটা আউটলেট আছে, সেখানেও খেয়ে নিতে পারেন। খাবারের মান কিন্তু খুব ভালো, আমরা ওখানেই খেয়েছি। আবার স্টেশনের মধ্যে থাকা জনআহারেও আপনারা খেতে পারেন, আর এখানকার জনআহারও কিন্তু খুব ভালো, খাবারের মান খুব ভালো। ট্রেন ছেড়েও দিয়েছে। চলুন, বাড়ি পৌঁছতে পৌঁছতে সেই 11:30 বেজে যাবে। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকের পেজটাও ফলো করে নেবেন। ধন্যবাদ সবাইকে।